অস্ট্রেলিয়ায় প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে বৃষ্টি আইনে জয় বাংলাদেশের। পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ না পাওয়ার আক্ষেপ টাইগার অধিনায়কের। আমাদের প্রিপারেশনটা অবশ্যই ভালো নেই, সো আমরা নেক্সট ম্যাচে আশা করছি যে ওয়েদারটা ফ্রেশ থাকবে। যুব এশিয়া কাপ মিশনে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। ইয়াং টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। রংপুর জেলা দলকে 6-0 গোলে হারিয়ে অনূর্ধ্ব 14 নারী ফুটবলের চ্যাম্পিয়ন ময়মনসিংহ। বৃহস্পতিবার বিপিএল এ শেখ জামালের মুখোমুখি আবাহনী। মোহামেডানের প্রতিপক্ষ শেখ রাসেল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রিমিয়ার ডিভিশন দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব। 1 পয়েন্ট কম নিয়ে রানার্স আপ শেখ রাসেল মেমোরিয়াল ক্লাব। এবং নিরাপত্তার অজুহাতে স্থগিত এবছরের জাতীয় কাবাডি প্রতিযোগিতা। মুখ খুলছেন না ফেডারেশন কর্তারা, দুঃখজনক বলে মন্তব্য বিশ্লেষকদের। মাঠ ও মাঠের বাইরে বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর, সেসব নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সাজিদ মুস্তাহিদ। বাংলাদেশের ওশেনিয়া মহাদেশে সফরের শুরুটা হলো দুর্দান্ত। সিডনি সিক্সার্সের বিপক্ষে 7 উইকেটের জয় পেল বিসিবি একাদশ। নির্ধারিত 20 ওভারে সিক্সার্স করে 169 রান। বৃষ্টির কারণে 8 ওভারে 84 রানের লক্ষ্য দাঁড়ায় বিসিবি একাদশের। মাত্র 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় বিসিবি। সিডনির নর্থ ওভালের আকাশে তখন ঝড়ের আভাস। বৃষ্টি পড়ছিল আর আকাশের ন্যায় মুখ গোমড়া করেছিলেন প্রবাসী বাংলাদেশিরা। এত কষ্ট করে মাঠে এসে খেলা দেখা যাবে তো। শেষমেশ ঝড় উঠল ঠিকই, সেটা সৌম্য ইমরুলদের ব্যাটে। ছোট সংগ্রহ হলেও খুব দ্রুত রান ওঠানোয় বিসিবি একাদশের মোড়কে বাংলাদেশ জাতীয় দল শুরুতেই এগিয়ে যায়। কায়েস করেন 12, সৌম্য করেন 20 রান। এরপর সাব্বির উইকেটে এসে আউট হয়ে গেল মুশফিক মাহমুদুল্লাহর বিখ্যাত জুটি। দলকে নিয়ে যান জয়ের বন্দরে। 37 রানে 3 উইকেট হারালো। 51 রানের জুটিতে 1 ওভার বাকি থাকতেই সফরের প্রথম ম্যাচে জয় তুলে নেয় টাইগাররা। মুশি করেন 15 ও মাহমুদুল্লাহর ব্যাট থেকে আসে 13 বলে 28 রান। এর আগে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন মাশরাফি, কিন্তু শুরুটা মনমতো হয়নি। ড্যান হিউজ ও জেসন রয় ব্যাটে রানের ফোয়ারা ছোটাতে থাকেন। হিউজ 47 ও রয় করেন 42 রান। এরপর সিক্সার্সের ব্যাটসম্যানদের উপর চেপে বসেন বাংলাদেশের বোলাররা। তাসকিন, মাশরাফি, তাইজুলদের বলের সামনে দাঁড়াতে পারেনি হেডিন, বিলিংস, বোথারা। 11 ওভারে 102 রান তোলা স্বাগতিকরা শেষ 9 ওভারে তোলে মাত্র 67 রান। হোক না প্রস্তুতি ম্যাচ, তারপরও জয় দিয়ে যাত্রা শুরু। টাইগারদের মনোবল বাড়াতে এটাই সবথেকে বড় পাওয়া। রায়হান মাসুদ, সময় সংবাদ। সিডনি সিক্সার্সের বিপক্ষে জয় পেল শতভাগ সন্তুষ্ট নন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সিডনিতে ম্যাচ শেষে সাংবাদিকদের এমনটাই জানান ম্যাশ। বৃষ্টির কারণে ম্যাচের পুরো ওভার খেলা হয়নি, বিধায় টাইগার ব্যাটসম্যানরা প্রতিপক্ষের বোলারদের বিপক্ষে আদর্শ প্রস্তুতি নিতে পারেননি বলে মন্তব্য মাশরাফির। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে অস্ট্রেলিয়ার ক্যাম্প বেশ সহায়ক হবে বলেও জানান জাতীয় দলের অধিনায়ক। 2015 আইসিসি বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিতে ব্রিসবেনে 2 সপ্তাহের ক্যাম্প করেছিল বাংলাদেশ ক্রিকেট দল, যার ফল হিসেবে বিশ্বকাপের সর্বোচ্চ সাফল্য পেয়েছিল টাইগাররা। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ। কিউইদের কঠিন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিডনিতে ক্যাম্প করছে হাথুর সিংহের দল। তবে এবার শুধু ক্যাম্প না, 2টি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ, যার প্রথমটিতে বেশ সহজেই জয় পেয়েছে মাশরাফির দল। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচটিতে বোলাররা পুরো 20 ওভার বল করার সুযোগ পেলেও ব্যাটসম্যানরা খেলতে পেরেছেন মাত্র 40 বল। এতে আদর্শ প্রস্তুতি হয়নি বলেই মনে করেন অধিনায়ক মাশরাফি। ওদের ম্যাক্সিমাম মেইন বোলারে বোলিং করেনি, সো ওটা বোঝা খুব কঠিন। সো নেক্সট ম্যাচে যদি ওয়েদারটা ভালো থাকে তো আশা করি ব্যাটসম্যানরা কেমন করে দেখা যাবে। নিউজিল্যান্ডের উইকেট মূলত পেস বান্ধব, যেখানে ভালো করাটা ব্যাটসম্যানদের জন্য বেশ চ্যালেঞ্জিং। তবে টাইগার কান্ডারির প্রত্যাশা অস্ট্রেলিয়ার ক্যাম্প সহায়ক হবে নিউজিল্যান্ডে ভালো করতে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা ধরেন সাউথ আফ্রিকা, এই ধরনের কন্ডিশন সবসময় ডিফারেন্ট চ্যালেঞ্জ আমাদের জন্য। আমাদের ব্যাটসম্যান বলেন, বোলার বলেন, কারণ সবসময় লেন্থটা ভ্যারি করতে হয়। এখানে লেন্থটা ভেরি ইম্পর্টেন্ট এখানে। সো সবসময় একটা আলাদা চ্যালেঞ্জিং, কারণ এখানে আমরা খেলে ইউজ টু না। সো এভরি টাইম উই কাম, আমাদের জন্য সবসময় একটা নতুন চ্যালেঞ্জ থাকে। নিউজিল্যান্ডও যাবো প্রায় 6-7 দিন আগে ফার্স্ট ম্যাচের। সো এখানে যে আমরা প্র্যাকটিস করবো, একটা প্র্যাকটিস ম্যাচ আছে। সো আমরা যদি ভালো প্রিপারেশন নিতে পারি অবভিয়াসলি আমরা কনফিডেন্ট থাকবো। আর কনফিডেন্ট থাকলে আশা করি আমরা ভালো খেলবো ইনশাল্লাহ। আগামী শুক্রবার একই ভেন্যুতে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে সিডনি থান্ডার্সের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। সিক্সার্সের বিপক্ষে না খেললেও পরের ম্যাচে খেলবেন সাকিব, তামিম, মুস্তাফিজরা।
সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এদিকে সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ হলেও বাংলাদেশের খেলা দেখতে এদিন দর্শকদের আগ্রহের কোনো কমতি ছিল না। নর্থ সিডনি ওভালে প্রিয় তারকাদের খেলা দেখতে এদিন অস্ট্রেলিয়ার দূর দূরান্ত থেকে মাঠে হাজির হন এসব ক্রিকেট প্রেমী দর্শক। বাংলাদেশের ভক্তদের পাশাপাশি এদিন সিডনি সিক্সার্সের ভক্তরা প্রশংসায় ভাসান টাইগারদের। আমার বিশ্বাস এখান থেকে বাংলাদেশ যে কনফিডেন্সটা পাবে সেটা ওরা নিউজিল্যান্ডে নিয়ে যাবে। সিডনিতে আজকে বাংলাদেশের খেলা সিডনি সিক্সার্স আমি দেখতে আসছি, যদিও বৃষ্টি হচ্ছে, তারপরে এখন পর্যন্ত যতটুকু দেখেছি আমরা খুবই উপভোগ করছি। I want to be a all-rounder, and Shakib is my favorite cricket player. আমরা সবাই এখানে সাপোর্টার বাংলাদেশ ক্রিকেটের জন্য এসেছি এবং আমরা জিতবো। Yay! Good job for the boys. Bangladesh playing really well, and I'll see them again on Friday playing Sunday. নিউজিল্যান্ডের কন্ডিশনে সফল হতে অস্ট্রেলিয়ার টিম বাংলাদেশের প্রস্তুতি ক্যাম্প বেশ কাজে দেবে, এমনটাই মনে করেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। জাতীয় দলের সাবেক অধিনায়কের মত, ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সফল হতে হলে ব্যক্তিগত নয় দলীয় পারফরমেন্সের দিকে নজর দিতে হবে সাকিব, তামিম, মাশরাফিদের। নিউজিল্যান্ডের কন্ডিশনে ভালো ক্রিকেট খেলাটা এশিয়ার যে কোনো দলের জন্য বড় এক চ্যালেঞ্জ। টিম বাংলাদেশ এখন অস্ট্রেলিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছে অনুশীলন ক্যাম্পে। ওশেনিয়া মহাদেশের দুই দেশ নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার কন্ডিশন কাছাকাছি, তাই কোচ হাথুর সিংহের পরিকল্পনা অনুযায়ী নিউজিল্যান্ডে সফল হতে অস্ট্রেলিয়া টাইগারদের প্রস্তুতি ক্যাম্প হতে পারে আদর্শ। ক্যাম্পে কিছু নতুনত্ব আছে বটে। সিডনিতে বেসবল কোচ জন ডিবলির অধীনে অনুশীলন করেছেন মুশফিক তামিমরা। সেখানে ট্রেনিং করে আপনার যদি সবকিছু প্রপারলি করতে পারি তাহলে ইনশাআল্লাহ মানে যে একটা নতুন ভাবে গিয়ে খেলা এবং আগের থেকে অ্যাডজাস্ট হয়ে খেলার মধ্যে অনেক তফাৎ থাকে। একটা কিপিং কোচও আসছে, ও ট্রেনিং এর সময় আলাদা কিপিং করাবে। কন্ডিশন যখন সবচেয়ে আলোচনায় তখন একটা ব্যাপার বলতেই হচ্ছে, অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে মুস্তাফিজ সৈকত ও ইংল্যান্ড সিরিজের নায়ক মেহেদী হাসান মিরাজরাও পারেন কঠিন পরিস্থিতিতে মানিয়ে নিতে। তবে সাবেক অধিনায়ক আকরাম খানের মত, নিউজিল্যান্ডের উইকেটে সফলতা পেতে হলে করতে হবে দলগত পারফরমেন্স। যে স্ট্যান্ডার্ড আমরা খেলছি এখানে কিন্তু টিম এফোর্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার 11 জনের পারফরমেন্সই কিন্তু কাউন্ট হবে, আদারওয়াইজ ভালো করা ডিফিকাল্ট। কেউর উপর ডিপেন্ডেন্ট থাকলে হবে না। তো ইনশাআল্লাহ বাংলাদেশ কিন্তু দে আর প্লেইং অ্যাজ এ টিম। টিমের পারফরমেন্সই কিন্তু এখন আল্লাহর মতো আমরা ভালো করছি, বাট সেখানে আমাদেরকে আপনার ইয়াং বলেন বা যারা মানে সিনিয়র আছেন আপনার কম্বাইন্ডলি কিন্তু ভালো করতে হবে। এদিকে 2017-তে দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট কম থাকলেও ঘরোয়া ক্রিকেটের ব্যস্ততা আছে। 20 ডিসেম্বর আবারও শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ এনসিএল, এরপর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লঙ্গার ভার্সন বিসিএল। তবে সববারই ক্লাব ভিত্তিক ক্রিকেট প্রিমিয়ার লিগ সঠিক সময়ে মাঠে না গড়ানোর সংস্কৃতি আছে বাংলাদেশে। ক্লাবরা কখন রাজি হচ্ছে খেলার জন্য সেটা হলো ইম্পর্টেন্ট একটা বিষয়, সিদ্ধান্ত নিতে হবে সেটা। তো সেটা সিসিডিএম করছে, হয়তো বা কিছুদিনের মধ্যে এটা জানিয়ে দিবে। জাতীয় দল 2017-তে ব্যস্ত সময় কাটাবে বলে ঘরোয়া ক্রিকেটে তারকা খেলোয়াড়দের উপস্থিতি নাও দেখা যেতে পারে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। নিজের পারফরমেন্স দিয়ে জাতীয় দলে ফিরতে চান ফাস্ট বোলার আলামিন হোসেন। ঘরোয়া ক্রিকেটে ভালো করে স্ট্রাইক বোলার হিসেবে লাল সবুজের জার্সিতে ফিরবেন তিনি। অন্যদিকে শাহরিয়ার নাফিস জানিয়েছেন দলে জায়গা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও নিজের পারফরমেন্সের গ্রাফটা ঊর্ধ্বমুখী রাখতে চান। বাংলাদেশ ক্রিকেট দলের ইয়র্কার স্পেশালিস্ট আলামিন হোসেন কিছুদিন আগেও ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। 2015 বিশ্বকাপে শৃঙ্খলাজনিত কারণে বাদ পড়ার পর এবারও একই কারণে দলে নেই এই পেসার। ইংল্যান্ড সিরিজের আগে থেকেই তাকে একরকম ব্রাত্য রাখা হয়েছে দল থেকে। খানিকটা আক্ষেপ আছে, তবে নিজেই উপলব্ধি করছেন দলে ফিরতে হলে পারফর্ম করতেই হবে, তাই ঘরোয়া ক্রিকেটে মনোনিবেশ করছেন ঝিনাইদহের এই পেসার। সামনে ন্যাশনাল লিগ খেলা 20 তারিখ থেকে, তো ওটা নিয়ে আসলে মেইন পরিকল্পনা আপনার বোলিং বা আপনার ফিটনেস সবকিছু মিলাই ওটার জন্য একটা ভালো প্ল্যাটফর্ম সামনে, যে আমাদের সামনে প্রিমিয়ার লিগ আছে বা ন্যাশনাল লিগ আছে, তো ওখানে যদি ভালো পারফর্ম করি হয়তোবা দলে আবার সুযোগ পাবো। কিছুদিন আগে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজের পারফরমেন্সে তেমন সন্তুষ্ট নন আলামিন। 5 উইকেট নিয়েছেন তিনি, তাই ফিটনেস ও লাইন লেন্থ নিয়ে বাড়তি অনুশীলন করছেন। লাস্ট বিপিএলটা হয়েছে, বিপিএলটা আমি যেরকম পারফরমেন্স করি বা যে মানের পারফর্মার সেইভাবে হয়তো করতে পারিনি, খুব একটা ভালো সন্দেহ নাই। এই কারণে চেষ্টা করতেছি ভালো প্র্যাকটিস করে ভালো বোলিং করে কনফিডেন্স বিল্ড আপ করার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের শুরুটা বেশ ভালো হলেও পরের দিকে তেমন ভালো করতে পারেননি এক সময়কার জাতীয় দলের নিয়মিত ওপেনার শাহরিয়ার নাফিস। তবুও নিজেকে বদলে আরও পরিণত করার চেষ্টা থামিয়ে দেননি তিনি। ব্যাটিং এর বিভিন্ন দিক নিয়ে কাজ করছি। আমার পুরো ব্যাটিংটাই কিন্তু আমি গত 3 বছরে একদমই পুরো একদম ফার্স্ট টু লাস্ট চেঞ্জ করেছি। স্পেসিফিক জায়গায় অনেকগুলো অ্যাডজাস্টমেন্ট করেছি। স্যার স্পিনের 2-একটা টেকনিক দেখাচ্ছেন, যেহেতু সময় আছে সেটা নিয়ে কাজ করব। দল এখন
মিশন নিউজিল্যান্ডে। পাইপলাইনে তৈরি হচ্ছে অনূর্ধ্ব-19 ও তরুণ ক্রিকেটাররা, তাই নাফিস আলামিনদের ফিরে আসার লড়াইটা খানিকটা কঠিনই হবে। রায়হান মাসুদ, সময় সংবাদ, ঢাকা। যুব এশিয়া কাপ ক্রিকেটের খবর। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মিশনে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। উদ্বোধনী ম্যাচে ইয়াং টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। শ্রীলঙ্কার মাতারায় দুদলের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার সকাল 10:30টায়। সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে দেশ ছাড়ে বাংলার যুবারা। সেই মিশন পূরণের পথে আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচেই জয়ের খোঁজে নামবে আফিফ হোসেনরা। বাংলাদেশের ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং বেশ ভারসাম্যপূর্ণ দল। বরাবরই বাংলাদেশ বয়সভিত্তিক দলে প্রতিটি আসরে দারুণ ফলাফল করে থাকে, কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত প্রত্যাশার প্রাপ্তি মেলেনি কখনোই। তবে এবার সে অপবাদ ঘোচাতে বদ্ধপরিকর যুবারা। আফগানিস্তান অনেকটা পিছিয়ে থাকলেও দেশটির যুবারা বড়দের মতো আক্রমণাত্মক ক্রিকেট খেলে, সেটা মাথায় রেখে পরিকল্পনা এঁটেছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 ক্রিকেট দল। বিপিএল এর খবর। একদিন বিরতির পর বৃহস্পতিবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের 20তম রাউন্ড। দিনের প্রথম ম্যাচে বিকেল 3টায় বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামালের মুখোমুখি হবে ঢাকা আবাহনী। আরেক ম্যাচে সন্ধ্যা 5:45টায় মোহামেডানের বিপক্ষে লড়বে শেখ রাসেল ক্রীড়াচক্র। লিগে 19 ম্যাচ শেষে 12টি জয় আর 7 ড্রয়ে 43 পয়েন্টে শিরোপা দৌড়ের শীর্ষে আছে আবাহনী। 3 পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিগ বাজেটের দল চট্টগ্রাম আবাহনী। শিরোপা জয়ের পথটা মসৃণ করতে এই ম্যাচে শেখ জামালকে হারাতে হবে আকাশে নীল জার্সিধারীদের। নিজেদের শেষ ম্যাচে শেখ রাসেলের সঙ্গে ড্র করেছে আবাহনী। শেখ জামালের অবস্থাও খুব একটা ভালো নয়। সব শেষ ম্যাচে ব্রাদার্সের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে তারাও। এই মৌসুমে দুর্দান্ত খেলছেন সানডে ও লিটাক। তাদের সঙ্গে সমান তালে লড়ছেন ফাহাদ, ওয়ালি, হেমন্তরা। তাই জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী কোচ জর্জ কোটান। আরেক ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে লড়বে মোহামেডান। 19 ম্যাচে মাত্র 18 পয়েন্ট নিয়ে 10ম স্থানে আছে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি। অনূর্ধ্ব-14 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। অধিনায়ক সাজেদা আক্তারের হ্যাটট্রিক সহ 4 গোলে অনূর্ধ্ব-14 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা দল। ফাইনালে রংপুর জেলা দলকে 6-0 গোলে হারিয়েছে তারা। টুর্নামেন্টের সবচেয়ে দামি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ দলের আমেনা। ফাইনাল ও টুর্নামেন্টের সেরা সাজেদা আক্তারের স্বপ্ন এখন জাতীয় দলে খেলার। জানা গল্প, চেনা উৎসব, তবুও চ্যাম্পিয়ন বলে কথা। তাই তো উৎসবের রঙে একটু বেশি রঙিন হয়েছিল কলসিন্দুরের মেয়েরা, যাদের নৈপুণ্যে অনূর্ধ্ব-14 জাতীয় নারী ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ জেলা দল। নামে ময়মনসিংহ জেলা দল হলেও দলের 15 খেলোয়াড়ের সবাই ধোবাউড়া গ্রামের সেই বিখ্যাত কলসিন্দুর স্কুলের ছাত্রী। শুরুর ছবির এই উচ্ছ্বাস ছিল পুরো ম্যাচ জুড়েই। ফাইনালে প্রতিপক্ষ রংপুর জেলা দলকে নিয়ে একরকম ছেলে খেলাই করেছে সেলিনা আমেনারা। ম্যাচের মাত্র 6 মিনিটে ব্রহ্মপুত্র পাড়ের দলকে লিড এনে দেন অধিনায়ক সাজেদা। মাত্র 3 মিনিটের ব্যবধানে লিডটাকে দ্বিগুণ করেন সাজেদাই। 2 গোলে এগিয়ে থেকেও গোল খুঁজে যেন পেয়ে বসে কোচ মকবুল হোসেনের শিষ্যদের। তারই ধারাবাহিকতায় রোজিনার গোলে 3-0তে এগিয়ে থেকে বিরতিতে যায় ময়মনসিংহ। বিরতি থেকে ফিরে মাত্র 7 মিনিটের মধ্যে লিগের নিজের দ্বিতীয় হ্যাট্রিক পূর্ণ করেন সাজেদা। এরপর 50 মিনিটে শামসুন নাহার ও ম্যাচ শেষের মাত্র 6 মিনিট আগে নিজের চতুর্থ গোলের পাশাপাশি রংপুরের কফিনে শেষ পেরেকটি ঠোকেন সাজেদা, যা লিগে তার 12তম গোল। তবে টুর্নামেন্ট সেরা সাজেদা এখানেই থামতে চান না। কৃষ্ণা মার্জিয়াদের থেকে অনুপ্রেরণা নিয়ে চোখে আঁকছেন জাতীয় দলে খেলার স্বপ্ন। আর হেরে গেলেও টুর্নামেন্টের সবচেয়ে উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রংপুরের ডিফেন্ডার রুনা আক্তার। অনেক আনন্দ লাগতেছে, 2বার চ্যাম্পিয়ন হয়েছি তো অনেক আনন্দ লাগতেছে। ওদের সাথেই প্র্যাকটিস করছি। ওরা 16-এ চলে গেছে, আমি 14 তাজিকিস্তানে খেলছি, তারপর 16-এ ডাক পাইছি। আমি এই জায়গা থেকে ওদের ওই জায়গায় যে 15 দিন 20 দিন থাকতে হয়েছে, তাই আমি কন্টিনিউ প্র্যাকটিস চালাই গেছি। ছোট থেকে বলি যে আমি না পারি তাও খেলবো। আমার বাবা মা খেলতে দিছিল না, আমি তাও কষ্ট করে মাঠ আসছিলাম। আমার পরিবারের কেউ খেলতে দিছিল না। অনেক আগেই ছেলেদের ফুটবলে হতাশা মুছে দেওয়ার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন তহুরা সানজিদারা। এবার সালমা পূর্ণিমাদের আগমনী বার্তা সে সম্ভাবনার পালে আরো লাগাচ্ছে হাওয়া। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা থাকছে। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে মাঠে নামছে বড় দলগুলো। চেলসির প্রতিপক্ষ সান্ডারল্যান্ড, লিভারপুল খেলবে মিডলসবরোর বিপক্ষে, ম্যান ইউনাইটেড আতিথ্য দেবে ক্রিস্টাল প্যালেস। দেশের দাবার খবর। প্রথম আসরে অংশ নিয়ে বাজিমাত করল সাইফ স্পোর্টিং ক্লাব। প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা। আর গতবারের শিরোপাজয়ী শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং ক্লাব হয়েছে দ্বিতীয়। তবে দাবার উন্নয়নে নিয়মিতভাবেই এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের দাবি গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ রাকিব ও এনামুল হক রাজীবের।
এ যেন এলো দেখলো আর জয় করলো। বলা হচ্ছে সাইফ স্পোর্টিং ক্লাবের কথা। দেশি গ্র্যান্ডমাস্টার রাজীব, রাকিব, নিয়াজ মোর্শেদের সঙ্গে ফিদে মাস্টার তৈয়বুর রহমান, আর বিদেশি কোটায় চীনের 2705 রেটিংপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার বু জিয়াংজি আর রাশিয়ার 2637 রেটিংপ্রাপ্ত গ্র্যান্ডমাস্টার আলেক্স গোভানভো। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নশিপের জন্য কতটা মরিয়া ছিল সাইফ স্পোর্টিং। খেলায়ও হয়েছে তাই। হাড্ডাহাড্ডি লড়াই শেষে 17 পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন সেই সাইফি। তবে ছেড়ে কথা বলেনি গতবারের শিরোপাজয়ী ক্লাব শেখ রাসেল মেমোরিয়াল স্পোর্টিং। কিন্তু 16 পয়েন্ট নিয়ে শেষ পর্যন্ত রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে তাদের। এদিকে প্রথম আসরে বাজিমাত করায় দারুণ উচ্ছ্বসিত সাইফ স্পোর্টিং এর অধিনায়ক মাহমুদা হক মলি। তো আমাদের টিম, আমরা 5 জন গ্র্যান্ডমাস্টার নিয়ে খেলেছি। আমাদের টার্গেটই ছিল আমাদের চ্যাম্পিয়নশিপ, কিন্তু এটা এত ইজি ছিল না আমাদের চ্যাম্পিয়ন হওয়াটা। আমাদের কিন্তু লাস্টের আগের রাউন্ড পর্যন্ত আমরা কনফার্ম ছিলাম না যে আমরা কি চ্যাম্পিয়ন হচ্ছি কি হচ্ছি না। হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে প্রতিটা ম্যাচে। আর নিজের অভিজ্ঞতার আলোকে ফেডারেশনকে আরো বেশি টুর্নামেন্ট আয়োজনের আহ্বান গ্র্যান্ডমাস্টার আব্দুল্লাহ আল রাকিব ও এনামুল হক রাজীবের। কোন দেশে গ্র্যান্ডমাস্টারের সংখ্যা ইন্টারন্যাশনাল মাস্টারের থেকে বেশি এটা সাধারণত দেখা যায় না আমাদের দেশে যেটা আছে। তো এই ছোট ছোট ছেলেমেয়েরা যারা আসছে, আমি খুবই আশাবাদী এবং আমি মনে করি তারা ফিদে মাস্টার, ইন্টারন্যাশনাল মাস্টার হয়ে আলটিমেটলি গ্র্যান্ড মাস্টার অবশ্যই হবে। বাইরের স্ট্রং গ্র্যান্ড মাস্টার যারা এসছে তাদেরকে দর্শক হিসেবে যারা দেখে উদ্দীপ্ত হয়। সাব জুনিয়র প্লেয়াররা আছে, অনেকে খেলার সুযোগ পেয়েছে, অনেক কিছু জানার সুযোগ হয়। 13 পয়েন্ট নিয়ে নৌবাহিনী তৃতীয় ও 12 পয়েন্ট নিয়ে তিতাস ক্লাব হয়েছে চতুর্থ। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। দেশের কাবাডি প্রসঙ্গ গেল সোমবার শুরু হওয়ার কথা থাকলেও নিরাপত্তার অজুহাতে স্থগিত আছে এবছরের জাতীয় কাবাডি প্রতিযোগিতা। এ বিষয়ে ফেডারেশন কর্মকর্তাদের কাছে জানতে চাইলে কেউই মুখ খুলতে রাজি হননি। তবে বাংলাদেশের জাতীয় খেলার এই জীর্ণ দশায় সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন দেশের অভিজ্ঞ কাবাডি কোচ সুবিমল চন্দ্র দাস। সন্ধ্যা 6টায় ফেডারেশনের প্রধান ফটক বন্ধ, ভেতরটায় সারা শব্দ নেই। অথচ এখানেই 12 ডিসেম্বর থেকে জাতীয় কাবাডি প্রতিযোগিতা চলার কথা ছিল। 7 দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বের শেষ দিনে সরব থাকার কথা ছিল ফেডারেশন পাড়া, কিন্তু সেসব তো দূরের কথা, কাকপক্ষীর দেখাও মিলল না। কাবাডি ফেডারেশনের সভাপতির নির্দেশেই নাকি স্থগিত হয়েছে জাতীয় প্রতিযোগিতা। গণমাধ্যমের খবর বলছে ফেডারেশনের অন্তর্কোন্দলই মূল কারণ, আছে চরম দুর্নীতিও। তবে শুধুমাত্র নিরাপত্তার কারণ দেখিয়েই নাকি বন্ধ করা হয়েছে খেলা, যদিও ঘোলা জল পরিষ্কার করার নেই কেউ। সহসভাপতির পর টুর্নামেন্ট কমিটির সদস্য সচিবের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে কথা বলতে প্রথমে রাজি হয়েও হঠাৎই পিছু হটেন তিনি। আমরা কোনো সাক্ষাৎ দিতে পারবো না এখন, এই মুহূর্তে আমাদের নিষেধ আছে। আমি তো চলে আসছি আপনার ফেডারেশনের সামনে। এইমাত্র আমরা জানাইলো যে তোমরা কেউ কোনো জায়গায় কোনো সাক্ষাৎ দিবা না। আপনাকে কে বলছে এটা যে কোনো সাক্ষাৎকার দেওয়া যাবে না? এটা বলতে পারবো না, সরি ভাই, সরি। আপনাদের এখানে একটা লিগ বন্ধ হয়েছে, আপনারা কেউ কথা বলবেন না, এটা কেমন কথা? আপনি 2টা দিন সময় দিতে ভাই, 2টা দিন সময় দিতে পারবো। এমন ঘটনায় অবাক খেলোয়াড় থেকে শুরু করে কোচ সবাই। কবে নাগাদ মাঠে গড়ানোর সম্ভাবনা আছে খেলা, সেটাও জানা নেই কারো। জাতীয় পর্যায়ের খেলায় এমন অবস্থা কষ্ট দেয় দেশের কাবাডি বিশেষজ্ঞদের। টুর্নামেন্ট কমিটির সেক্রেটারি, চেয়ারম্যান যারা আছেন ওনারা বলতে পারবেন। দুপুরবেলা একটা মেসেজ পেলাম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপটা হচ্ছে না, আমি বললাম কেন হঠাৎ বন্ধ কেন? তো ওনারা বললেন যে পুলিশ বলছেন যে নিরাপত্তা জনিত কারণে আপাতত এটা স্থগিত। হঠাৎ করে এই টুর্নামেন্টটা এভাবে বন্ধ হয়ে যাওয়াটা মানে কাবাডির প্রতি একটা আঘাত তো বটেই। কাবাডি ফেডারেশনের 27 সদস্যের নির্বাহী কমিটির মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের 29 আগস্ট। ফেডারেশন কর্মকর্তাদের অভিযোগ, নতুন কমিটি ঘোষণায় নাকি জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির সবুজ সংকেত মিলছে না। সব মিলিয়ে তালগোল পাকিয়ে আছে দেশের জাতীয় এই খেলা। এই সংকট কি দ্রুত উত্তরণ সম্ভব? এটি এখন সবচেয়ে বড় প্রশ্ন সংশ্লিষ্টদের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ইংলিশ প্রিমিয়ার লিগের খবর, 16তম রাউন্ডে স্ট্যামফোর্ড ব্রিজে স্বাগতিক চেলসির প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। লিভারপুলের প্রতিপক্ষ মিডলসবরো। ম্যাচ দুটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত পৌনে2টায়। এদিকে ঘরের মাঠ সেলহার্স্ট পার্কে রাত 2টায় ম্যানচেস্টার ইউনাইটেডকে আতিথ্য দেবে ক্রিস্টাল প্যালেস। অ্যান্টোনিও কন্তে শুধু একজন কোচই নয়, ম্যাজিশিয়ানও বটে, যার ছোঁয়ায় 2015-16 মৌসুমের 15তম রাউন্ড শেষে অবনমনের সংখ্যায় ধুঁকতে থাকা দল চেলসি এখন টেবিল টপার। এবারে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কন্তে শিষ্যদের পরীক্ষাটা টেবিলের তলানির দল সান্ডারল্যান্ডের বিপক্ষে। অবশ্য দ্য ব্ল্যাক অ্যান্ড ক্যাটসদের বিপক্ষে চেলসির সাম্প্রতিক পরিসংখ্যান কিছুটা হলেও বুকে কাঁপন ধরিয়ে দিতে পারে ব্লুজ সমর্থকদের, কারণ দুদলের সবশেষ দেখায় সান্ডারল্যান্ডের কাছে 3-1 গোলে বিধ্বস্ত হয়েছিল চেলসি। আর শেষ 5 দেখায় 2 জয়ের বিপরীতে হারও সমান 2টি ম্যাচে। যদিও 2001 সালের পর সান্ডারল্যান্ডের বিপক্ষে টানা 2 ম্যাচ কখনোই হারেনি ব্লুজরা। আর সব প্রতিযোগিতা মিলে 100টি জয়ের বিপরীতে হার মাত্র 31টি ম্যাচে। এর চেয়েও বড় স্বস্তির খবর, ইপিএলে চেলসি শেষ হেরেছিল 81 দিন আগে আর্সেনালের বিপক্ষে।
অন্যদিকে এই ম্যাচের আগে স্বস্তিতে নেই সান্ডারল্যান্ড বস ডেভিড ময়েস। ইনজুরির কারণে তিনি দলে পাচ্ছেন না ডানকান ওয়াটমোর ও নির্ভরযোগ্য মিডফিল্ডার লি ক্যাটেলমোয়েরকে। তাই তো ব্লুজদের বিপক্ষে 4-4-2 ফরমেশনে রক্ষণাত্মক কৌশলী ফুটবল খেলবে সান্ডারল্যান্ড। সান্ডারল্যান্ডের ঠিক বিপরীত চিত্রটা ম্যানিউ শিবিরে। মরিনহোর অধীনে ধীরে ধীরে নিজেদের হারিয়ে ফিরে পাওয়ার চেষ্টা করছে রেড ডেভিলরা। ইউরোপা লিগে জোরিয়ার বিপক্ষে 2-0 গোলে জয়ের পর নিজেদের শেষ ম্যাচে টটেনহ্যামের বিপক্ষে 1-0 গোলের জয় স্বস্তির পালে হাওয়া লাগাচ্ছে ম্যানচেস্টারে। এর চেয়েও বড় খবর, প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসের কাছে প্রিমিয়ার লিগে কখনোই হারেনি রেড ডেভিলরা। এদিকে দিনের আরেক ম্যাচে ইয়র্গন ক্লপের লিভারপুলের প্রতিপক্ষ মিডলসব্রো। শিরোপা লড়াইয়ে ভালোভাবে টিকে থাকতে এ ম্যাচে জয় চাই লিভারপুলের, কারণ লিগের শেষ 2 ম্যাচে অলরেডদের সংগ্রহ মাত্র 1 পয়েন্ট। তবে লিভারপুলের জন্য স্বস্তির খবর, ইনজুরি কাটিয়ে এ ম্যাচে দীর্ঘদিন পরে দলে ফিরছেন রবার্তো ফিরমিনিও। মাহবুব রিমন, সময় সংবাদ। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়ানোর মিশনে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে স্বাগতিকদের প্রতিপক্ষ ওয়াটফোর্ড। ম্যাচটি শুরু হবে রাত 2টায়। একই সময় হাল সিটির বিপক্ষে লড়বে টটেনহাম হটস্পার। পেপ গার্দিওলার সুনিপুণ দক্ষতায় মৌসুমটা দারুণ শুরু করেছিল ম্যানচেস্টার সিটি। লিগের মাঝপথ পর্যন্ত শীর্ষস্থানে আধিপত্যও ছিল সিটিজেনদের। হঠাৎ করেই ছন্দপতন হয়েছে ম্যান সিটির। লিগের শেষ ম্যাচে ধুঁকতে থাকা লিস্টার সিটির কাছেও 4-2 গোলের হার। এর আগে চেলসির কাছে বড় ব্যবধানে হারের লজ্জায় পড়েছিল সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগের সেল্টিক ও মনশেন গ্লাডবাখের সঙ্গে ড্রয়ে কোন রকমের রানার্স আপ হয়ে নকআউট পর্বে পা রেখেছে সিটি। ইপিএল এর পয়েন্ট টেবিলের শীর্ষে ফেরার সঙ্গে জয়ের ধারায় ফেরার চ্যালেঞ্জ এখন সিটিজেনদের সামনে। কি করবেন কিং কর্তব্য বিমূর গার্দিওলা? জয়ে ফিরতে আজ একাদশে পরিবর্তনের সঙ্গে ফরমেশনেও পরিবর্তন আনতে পারেন এই স্প্যানিশ কোচ। 15 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটি আছে চতুর্থ স্থানে। 21 পয়েন্ট নিয়ে প্রতিপক্ষ ওয়াটফোর্ডের অবস্থান নবম। ম্যাচটাও হবে ইতিহাদ স্টেডিয়ামে, তাই কিছুটা নির্ভর থাকবে ম্যান সিটি। শেষ ম্যাচে এভারটনকে হারালেও খুব একটা ভালো অবস্থায় নেই ওয়াটফোর্ডও। তবে গার্দিওলার চিন্তার কারণ লাল কার্ড ও ইনজুরি। লাল কার্ডের কারণে এ ম্যাচেও থাকবেন না আগুয়েরো ও ফার্নান্দিনহো। ইনজুরি আছে ভিনসেন্ট কোম্পানির, তবে সুস্থ হয়ে ফিরবেন নিকোলাস ওতামেন্দি। পরিসংখ্যানও আছে সিটিজেনদের পক্ষেই। প্রিমিয়ার লিগের শেষ 4 ম্যাচের সবকটিতেই ওয়াটফোর্ডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। সিটির মতো বেশ বাজে অবস্থা টটেনহ্যামেরও। লিগের শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে 1-0 গোলে হেরেছে স্পাররা। পয়েন্ট টেবিলে 15 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে টটেনহ্যাম আছে 5ম স্থানে। এই ম্যাচে হাল সিটিকে হারাতে পারলে জয়ের ধারায় ফেরার সঙ্গে লিগেও এগিয়ে যাওয়ার সুযোগ থাকবে টটেনহ্যামের সামনে। দলে খুব একটা ইনজুরি সমস্যাও নেই। হাল সিটির বিপক্ষে অতীত পারফরমেন্স আত্মবিশ্বাস যোগাচ্ছে স্পারদের। প্রিমিয়ার লিগের শেষ 7 ম্যাচে একবারও হাল সিটির কাছে হারেনি টটেনহ্যাম। জয় আছে 5টিতে। পারভিন আক্তার, সময় সংবাদ। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ক্লাব আমেরিকার মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। জাপানের ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার বিকেল 4:30টায়। এদিকে ফ্রেঞ্চ লিগ কাপের শীর্ষ 16 লড়াইয়ে লিলের মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই। ম্যাচটি শুরু হবে রাত 2:05। 2000 সালে শুরু হয় ফিফা ক্লাব বিশ্বকাপ। এরই মধ্যে 2014 সালে একবার এই শিরোপার স্বাদ পেয়েছে রিয়াল মাদ্রিদ। এবার দ্বিতীয়বারের মতো বৈশ্বিক শিরোপা ঘরে তোলার হাতছানি স্প্যানিশ জায়ান্টদের। ফাইনালে ওঠার লড়াইয়ে লস ব্লাঙ্কোসদের প্রতিপক্ষ কনকাকাফ চ্যাম্পিয়ন মেক্সিকোর ক্লাব আমেরিকা। জাপানের ইয়োকোহামায় নিশান স্টেডিয়ামে হবে ম্যাচ। শেষ 2 ম্যাচে রিয়ালের ত্রাতার ভূমিকা পালন করা অধিনায়ক রামোস শারীরিক দুর্বলতার কারণে এই ম্যাচে থাকবেন বিশ্রামে। তবে এতদিন বিশ্রামে থাকা দলের অন্যান্য তারকা ফুটবলারদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, লুকা মদ্রিচরা ফিরবেন এই ম্যাচে। এদিকে গ্যারেথ বেলের ইনজুরির সংখ্যা এখনো থাকায় আপাতত সাইড বেঞ্চে বসে কাটাতে হবে তাকে। স্প্যানিশ লিগে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে টানা 35 ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়া মাদ্রিদিস্তানরা এরই মধ্যে নিশ্চিত করেছে চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ 16। সদ্যই ব্যালন ডিওর জেতা রোনালদোর দল মুখিয়ে আছে শিরোপার ঝুলিটা আরও একটু ভারী করতে। আর সেজন্য সেরা একাদশ নিয়েই মাঠে নামতে চান কোচ জিনেদিন জিদান। এই ম্যাচে জয় পেলেই স্বাগতিক কাশিমা অ্যান্টলার্সের বিপক্ষে রোববার ফাইনালে লড়বে রিয়াল। এদিকে ফ্রেঞ্চ লিগ কাপের শীর্ষ 16 লড়াইয়ে অপেক্ষাকৃত দুর্বল লিলের মুখোমুখি হবে জায়ান্ট প্যারিস সেন্ট জার্মেই। খেলা ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে হলেও ইনজুরির কারণে এ ম্যাচে পিএসজি পাচ্ছে না পাস্তোরে, রাবিওট, অরিয়েরদের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের। তাই এ ম্যাচের জন্য ক্যারিয়ারে ক্রিস্টোফারদের মতো যুব দলের ফুটবলারদের উপরে ভরসা করছেন কোচ উনাই এমেরি। ফারজানা মুমু, সময় সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেছে শিরোপার দৌড়ে থাকা আর্সেনাল ও বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি। এভারটনের কাছে 2-1 গোলে হেরেছে গানাররা। 16 ম্যাচ শেষে 10 জয় আর 2 হারে 34 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়ে গেছে আর্সেনাল।
আরেক ম্যাচে বোর্নমাউথের কাছে 1-0 গোলে হেরেছে লিস্টার সিটি। সমান ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 14তম স্থানে আছে লিস্টার। আর এক ধাপ দূরেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান, আকাশ ছোঁয়ার স্বপ্ন জাকা, ওজিল, ওয়ালকটদের চোখে। এভারটনকে হারালেই ধরা দেবে শীর্ষস্থান। ভেন্যু গুডিসন পার্ক হলেও তাতে কি, সেরাটা দিতে পারলে রুখবেকে, এমন দৃঢ় প্রত্যয় নিয়েই প্রতিপক্ষের মাঠে শুরু থেকে আধিপত্য বিস্তারের চেষ্টা করেছে আর্সেনাল। ম্যাচের 20 মিনিটেই আসে কাঙ্ক্ষিত সাফল্য। চিলিয়ান ফরওয়ার্ড অ্যালেক্সিস সানচেজের গোলে লিড পায় গানাররা। লিড বাড়াতে এরপর একের পর এক চেষ্টা করেও এভারটনের রক্ষণদুর্গ ভাঙতে পারেনি আর্সেনাল। উল্টো ওয়েঙ্গার শিষ্যদের হতাশায় ডোবান ডিফেন্ডার সিমন কোলম্যান। 44 মিনিটে তার দুর্দান্ত গোলে সমতায় ফিরে এভারটন। বিরতির পর সমান তালে লড়েছে দুদল। মরিয়া আর্সেনালকে কোনো রকম সুযোগ দেয়নি এভারটন ফরওয়ার্ডরা। শেষ হাসি হেসেছে টফি ম্যানরাই। 86 মিনিটে অ্যাশলে উইলিয়ামসের দারুণ গোলে উল্লাসে মাতে স্বাগতিকরা। ইনজুরি সময়ে এভারটন ডিফেন্ডার ফিল জাঙ্গিয়েলকার লাল কার্ডে সে আনন্দে কিছুটা হলেও বাদ সাধে। তবে 10 জনের দল হলেও আর্সেনালকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি এভারটনের। আরেক ম্যাচে গোল্ডস্ট্যান্ড স্টেডিয়ামে বোর্নমাউথের মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন লিস্টার সিটি। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটিকে হারানো ফক্সেসরা বেশ আত্মবিশ্বাস নিয়েই বোর্নমাউথের মাঠে নামে। অবনমনের শঙ্কায় থাকা লিস্টারের জন্য প্রতিটি ম্যাচই এখন ডু অর ডাই হয়ে দাঁড়িয়েছে। তবে এ ম্যাচে লিস্টারকে কোনো সুযোগ দেয়নি স্বাগতিকরা। ভার্ডি মাহারেজদের ছোটখাটো আক্রমণগুলোর কোনোটিই খুঁজে পায়নি জালের ঠিকানা। উল্টো 34 মিনিটে ইংলিশ মিডফিল্ডার মার্ক পফের গোলে শুরুতেই এগিয়ে যায় বোর্নমাউথ। এরপর বাকি সময় শুধু আক্রমণ আর পাল্টা আক্রমণে সময় গড়িয়েছে, গোল হয়নি। তাই আবারও বোর্নমাউথের কাছেও হারতে হলো লিস্টার সিটিকে। পারভিন আক্তার, সময় সংবাদ। আন্তর্জাতিক ক্লাব প্রীতি ম্যাচের খবর। সৌদি আরবের পেশাদার লিগ চ্যাম্পিয়ন আল আহলিকে 5-3 গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। কাতালানদের পক্ষে আক্রমণ ভাগের ত্রিরত্ন মেসি, নেইমার, সুয়ারেস প্রত্যেকেই করেছেন একটি করে গোল। তবে ম্যাচ শুরুর আগে আফগান শিশু ভক্ত আহমাদি আবারও ভালোবাসা সিক্ত করেছেন লিওনেল মেসিকে। ছোট্ট শিশু মুর্তাজা আহমাদি, যার হাত আঁকড়ে ধরে আছে সেই মহাতারকার খ্যাতির কথা বুঝেই যেন মাঠে প্রবেশ থেকে শুরু করে প্রতিটা মুহূর্ত জুড়েই ছিল খ্যাতিমানের কাছাকাছি। যে শিশু নিজেও খ্যাতি অর্জন করেছে মেসি লেখা পলিথিনের এক জার্সি পরে। পরবর্তীতে যা ছড়িয়ে পড়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ম্যাচের আগে পছন্দের তারকার কাছ থেকে নানা উপহার পেয়েও যেন মন ভরছিল না ছোট্ট ভক্ত আহমাদির। তাই মাঝ মাঠে যখন বল কিক নিতে যাবেন ফুটবলাররা, তখনও মেসির কাছে দৌড়ে এসে জড়িয়ে ধরল ভালোবাসা দিয়ে। শেষ পর্যন্ত কোলে তুলে নিয়ে মাঠের বাইরে রেখে আসতে বাধ্য হন ম্যাচের রেফারি। সৌদি আরবের আল আহলি ক্লাবের বিপক্ষে বার্সেলোনার প্রীতি ম্যাচের আগে এমনই চিত্র ছিল দোহার থানি বিন জসিম স্টেডিয়ামে। তবে ম্যাচ শুরু হওয়ার পরই দেখা মেলে দুদলের পেশাদারিত্বের, যার মধ্যে প্রথমার্ধের পুরোটাই ছিল বার্সেলোনার ত্রিরত্ন মেসি, নেইমার, সুয়ারেজের। মেসির পাস থেকে বল পেয়ে যার শুরু হয় 8 মিনিটে উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের করা গোলের মাধ্যমে। এর 2 মিনিট পর রাফায়েল আলকান্তারার অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর 16 মিনিটে সেই আলকান্তারার ক্রস থেকে ব্যবধান 3 গুণ করে বিরতিতে যায় কাতালানরা। বিরতি থেকে ফিরে 51 মিনিটে সৌদি লীগ চ্যাম্পিয়ন আল আহলিও জানান দেয় নিজেদের শক্তিমত্তার। বদলি খেলোয়াড় ওমর আব্দুল রহমানের নেয়া পেনাল্টিতে ব্যবধান কমায় আহলি। যদিও 55 মিনিটে গার্সিয়া ও 58 মিনিটে রাফিনহার করা গোলে 5-1 গোলের লিড নেয় কাতালানরা। তবে 59 ও 65 মিনিটে আল আহলি স্ট্রাইকার মোহানাদ আসেরির জোড়া গোলে শুধু ব্যবধানই কমায় সৌদি জায়ান্টরা। শেষ পর্যন্ত 5-3 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ। ব্যালন ডি'র প্রসঙ্গ। চতুর্থবারের মতো ব্যালন ডি'র জিতলেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এই সংখ্যাটা আরো বেশি হতো যদি মেসির সাথে এক দলে খেলতেন CR7। এর আগে 2008, 13, 14 সালে এই অ্যাওয়ার্ড পান তিনি। জিতেছেন 4 বার। এখন মেসিকে ছোঁয় তার লক্ষ্য বলে জানিয়েছেন এই ফুটবলার। দেখছেন খেলার সময়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত খেলার সময়ে।
বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় শাওন গাজীকে চাঁদা না দেয়ায় কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বাড়ির পাশের একটি দোকানে বসা অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে সন্ত্রাসীরা হামলা চালায় তার উপর। তিনি দাবি করেন এর আগেও তার কাছে চাঁদা দাবি করে সন্ত্রাসীরা। চাঁদা না দেয়ায় বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল সন্ত্রাসীরা। এলাকায় একটি টুর্নামেন্টে খেলতে যায় শাওন। শাওন অনূর্ধ্ব 19 দলের হয়ে ভারত, পাকিস্তান, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেছেন। দোকানে বসা ছিলাম, তখন আইসা চাঁদা চায় এবং এলোবাতারি আমার মারধর শুরু করে দাও কাছি দিয়া, এবং সন্ত্রাসীরা আমি যখন চিৎকার করে উঠি, তারপরে আমার এলাকার লোকজন যখন করে তখন আমাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে আসে। বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি বিএসজেসির 2016-17 সালের ক্রীড়া উৎসব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবারের ক্রীড়া উৎসবে 6টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। 14 ডিসেম্বর থেকে শুরু হয়ে বাংলাদেশ স্পোর্টস কমিউনিটি জার্নালিস্ট কমিউনিটির এই ক্রীড়া উৎসব চলবে 19 ডিসেম্বর পর্যন্ত। 6টি ইভেন্ট হলো অ্যাথলেটিক্স, দাবা, ক্যারাম, ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও শুটিং। মূলত দেশের ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি বা বিএসজেসি। তাই ইভেন্টগুলোতে অংশ নিয়েছেন দেশের ক্রীড়া সাংবাদিকরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এবারের জয়যাত্রা ক্রীড়া উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট কমিউনিটি বিএসজেসি সভাপতি আসিফ ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম। 16 ডিসেম্বরকে সামনে রেখে পুলিশ সদস্যদের মধ্যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে ভলিবল খেলা। বুধবার বিকেলে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় অবিবাহিত দলকে 2-0 সেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিবাহিত দল। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল উদ্দিন বিশ্বাস। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে জেলার মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। এই সময় মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার, খলিল বাহিনীর প্রধান খলিলুর রহমান এবং পৌর মেয়র ছাড়াও অনেকে। খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অস্ট্রেলিয়ায় প্রথম প্রস্তুতি ম্যাচে সিডনি সিক্সার্সের বিপক্ষে বৃষ্টি আইনে জয় বাংলাদেশের। পর্যাপ্ত ব্যাটিংয়ের সুযোগ না পাওয়ার আক্ষেপ টাইগার অধিনায়কের। আমাদের প্রিপারেশনটা অবশ্যই ভালো নেই, সো আমরা নেক্সট ম্যাচে আশা করছি যে ওয়েদারটা ফ্রেশ থাকবে। যুব এশিয়া কাপ মিশনে বৃহস্পতিবার মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। ইয়াং টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান। রংপুর জেলা দলকে 6-0 গোলে হারিয়ে অনূর্ধ্ব 14 নারী ফুটবলের চ্যাম্পিয়ন ময়মনসিংহ। বৃহস্পতিবার বিপিএলে শেখ জামালের মুখোমুখি আবাহনী, মোহামেডানের প্রতিপক্ষ শেখ রাসেল। হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রিমিয়ার ডিভিশন দাবায় অপরাজিত চ্যাম্পিয়ন সাইফ স্পোর্টিং ক্লাব। 1 পয়েন্ট কম নিয়ে রানার্স আপ শেখ রাসেল মেমোরিয়াল ক্লাব। এবং নিরাপত্তার অজুহাতে স্থগিত এবছরের জাতীয় কাবাডি প্রতিযোগিতা। মুখ খুলছেন না ফেডারেশন কর্মকর্তারা, দুঃখজনক বলে মন্তব্য বিশ্লেষকদের। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আর খেলা জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গেই থাকুন সময়ের।